উপযুক্ত শিক্ষক না হলে উপযুক্ত প্রজন্ম তৈরি করা যায় না, উপযুক্ত শিক্ষার্থী তৈরি করা যায় না, এবং উপযুক্ত শিক্ষকের অভাবে যে শিক্ষা কার্যক্রম চলে সেটা হচ্ছে একেবারে ফাঁপা। আমাদের ইংরেজ একজন দার্শনিক একটা চমৎকার কথা বলেছেন, এই ফাঁপা শিক্ষা নেই। তিনি বলেছেন, ম্যান আর বর্ন ইগনোরেন্ট, মানুষ অজ্ঞ হয়ে জন্ম লাভ করে, নট স্টুপিড। মানুষ স্টুপিড হয়ে কিন্তু জন্ম লাভ করে না, অজ্ঞ হয়ে জন্ম লাভ করে। ম্যান আর বর্ন ইগনোরেন্ট, নট স্টুপিড, দে আর মেড স্টুপিড বাই এডুকেশন। শিক্ষার দ্বারাই মানুষ পরবর্তীতে অজ্ঞ হয়। কোন শিক্ষা? যে শিক্ষা সত্যের অনুসন্ধান করে না, বিজ্ঞানের অনুসন্ধান করে না, যে শিক্ষা ফাঁপা এবং ভাষা ভাষা, সেই শিক্ষার কথাই তিনি বলেছেন যে দে আর মেড, মানুষ স্টুপিড হয় শিক্ষার দ্বারা। বার্ট্রান্ড রাসেল পৃথিবী বিখ্যাত একজন দার্শনিক, তার কথা। সুতরাং শিক্ষকদের প্রশিক্ষণ যে কত জরুরি সেটা আজকে আমরা নানা জায়গায় অনেকের সাথে কথা বলে, অনেকের সাথে ভাব বিনিময় করে এটা আমরা বুঝতে পারি। এই স্বাধীনতার পর প্রায় 54-55 বছরে অনেক স্কুল হয়েছে, কিন্তু গ্রামে গঞ্জে গেলেও দেখা যায় দোতলা স্কুল, তিনতলা স্কুল। বহু মানুষ বিদেশ যাচ্ছেন, ব্যক্তিগত উদ্যোগেও আসছে, সরকারের বিভিন্ন ফান্ড, সেই ফান্ডে স্কুলের বিল্ডিং হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু কোয়ালিটি এডুকেশন নিশ্চিত হচ্ছে না, এটা সত্য কথা। কারণ গ্রামে গঞ্জে তৃণমূল থেকে, মাঠ পর্যায় থেকে যথেষ্ট প্রশিক্ষণের সেরকম ব্যবস্থা নেই বলেই আজকে আমরা সেই উপযুক্ত মেধাবী ছাত্র যারা সারা বিশ্বে প্রতিযোগিতায় সুনাম অর্জন করবে, এটা আমরা সেইভাবে পাই না। আমরা একটা শুনতাম, আমাদের অনেক শিক্ষক, ইউনিভার্সিটির শিক্ষকরা পিএইচডি করে এসছেন, খুব নাম করা শিক্ষক, উনি বলেছেন আমার বাড়ি এমন গ্রামে 3টা নদী পার হয়ে আমাকে স্কুলে আসতে হতো, এবং অনেক সময় পায়জামা প্যান্ট খুলে মাথায় নিয়ে বর্ষার সময় যখন নদীতে বন্যা হতো তখন এইভাবে আমাদের, তারা মেধা চর্চায় লাভ করেছেন, তাদের অগ্রগতি এমন হয়েছে যে তারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করেছেন, অনেকে দেশে ফিরে শিক্ষাদান করছেন, কাজ করছেন। কিন্তু এখন সেগুলোও খুব কম পাওয়া যায়। আমরা যে গল্পগুলো শুনতাম আমাদের শিক্ষকদের কাছ থেকে, সেটা এখন কম পাওয়া যায়। কারণ তখন শিক্ষকদের, আমি আরো ধরুন 50, 60, 70 বছর আগের কথা বলছি, কোথায় যেন একটা ডেডিকেশন ছিল, একটা প্রাণ উৎসর্গকারী একটা প্রেরণা ছিল তার ভিতরে, যে আমার ছাত্রকে আমাকে মানুষ করতে হবে, তাকে গড়ে তুলতে হবে। এমনও দেখা গেছে, আমারও নিজেরও মনে আছে যে ঠিক মতো পড়াশোনা করছি কিনা অনেক সময় পাড়ার মধ্যে স্কুলের শিক্ষকরা হেঁটে যেতেন, এবং অনেক সময় বাসায় বাসায় দিয়েও জিজ্ঞেস করতেন। এত ডেডিকেটেড শিক্ষক আমরা পেয়েছি। আর এখন সেটার অভাব বলেই অনেক কথা শুনি আমরা, স্কুলের শিক্ষক হবে, এটা তো ভাবা যেত না। আজ থেকে 40, 50, 30 বছর আগেও ভাবা যেত না। তারা ডেডিকেশন নিয়ে ভালো চাকরি ছেড়ে দিয়ে অনেক স্কুলে শিক্ষকতা করতেন, যে তারা গড়ে তুলবেন একটা প্রজন্মকে। সেটি প্রচন্ড অভাব এই প্রতিযোগিতার বাজারে। এবং এই যে আপনার রাতারাতি ধনী হতে হবে, এই ধনী হওয়ার জন্য মানুষ তার নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়েছে। এই বিসর্জন দেওয়ার কারণে সত্যকে বিসর্জন দিয়েছে। এই সত্যকে বিসর্জন দেওয়ার কারণে আজকে আমরা আদর্শ শিক্ষক পাচ্ছি না, প্রশিক্ষিত শিক্ষক পাচ্ছি না বলেই নানা ধরনের অধঃপতন, মোরাল ব্রেকডাউন, মাদকের ছড়াছড়ি চারিদিকে। এটা আমাদের ছোটবেলায় কমপক্ষে আমরা শুনিনি।
আচ্ছা, যদি ওই নৈতিকতার উৎকর্ষতা থাকতো তাহলে কোনোভাবেই কোনো চক্রান্তকারীরাও চেষ্টা করেও মাদক, ফেন্সিডিল, ইয়াবা এটার প্রসার ঘটাতে পারত না সমাজের মধ্যে। যদি একটা প্রাইমারি স্কুলের শিক্ষকের জন্য 5-10 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি দিতে হয়, 15-20 লাখ টাকা ঘুষ দিয়ে যদি প্রাইমারি স্কুলের হেডমাস্টার অথবা একটা মাধ্যমিক স্কুলের শিক্ষক হতে হয়, তাহলে সে কি শেখাবে? তার নৈতিকতা কোন জায়গায় থাকবে? এটা হচ্ছে, আমরা খবরের কাগজেও শুনি, খবরের কাগজেও দেখি যে বিশেষ করে মাঠ পর্যায়ে, তৃণমূলে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে, হয়তো গভর্নমেন্ট স্কুলের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মানে মাধ্যমিক স্কুল বা কলেজে অতটা না হলেও নিচের দিকে তো এটা শোনা যাচ্ছেই। তখনই শিক্ষার ঘাটতি হচ্ছে। আর এই শিক্ষার ঘাটতি হলে পরে আপনি কখনোই একটি আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার মতো একটি নতুন প্রজন্ম পাবেন না। কারণ কাগজের নৌকা দিয়ে নদী পার হওয়া যায় না। শিক্ষা যদি আপনার প্রকৃত অর্থেই, শিক্ষক যদি শিক্ষিত না হয়, শিক্ষক যদি প্রাজ্ঞ না হয়, শিক্ষক যদি অভিজ্ঞতা সম্পন্ন না হয়, শিক্ষক যদি আধুনিক প্রযুক্তির সাথে তার পরিচয় না ঘটে, তাহলে শিক্ষার্থী কখনোই আলোকিত হবে না। তাই একটি কথা আছে, আপনাকে সূর্যের মতো আলোক বিতরণ করতে হলে আপনাকে সূর্যের মতো আগে জ্বলতে হবে। আপনি সূর্যের মতো আগে যদি না জ্বলেন, তাহলে আপনি মানে সেই আলোক বিতরণ করতে পারবেন না। অর্থাৎ শিক্ষককে জ্বলতে হবে। সূর্য যেভাবে জ্বলে 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 মানে গোটা সৌরজগতে আলোক বিতরণ করে, ঠিক সৌরজগতে সূর্যের যে ভূমিকা, শিক্ষকের ভূমিকা ঠিক তেমনি। এই কারণে আমি মনে করি যে অনেক ধৈর্য সৌর্য সহকারে আপনাদের ছাত্রদেরকে গড়ে তুলতে হবে। এই জন্য যথার্থ প্রশিক্ষণ এবং কর্মশালার আজকের এইখানে যে উদ্যোগ আমি দেখলাম আপনারা সম্পন্ন করুন, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি, এটা অত্যন্ত জরুরি। এটা বেশি বেশি হওয়া উচিত। মণিপুর স্কুল আমরা শুনে এসছি ছোটবেলা থেকে, খুব ঐতিহ্যবাহী স্কুল। 1970 সালে যার জন্ম, এই 56-57 বছর যার বয়স হয়ে গেল, সেই বয়স থেকে আজকের এই পর্যায়ে আমি গাড়িতে আসার সময় আমি বলেছি, আমার গাড়িতে যারা ছিলেন, যে এই ধরনের একটি স্কুল, সেই স্কুলের জাতীয় পদক কেন দেওয়া হলো, প্রতিষ্ঠানকে কেন পদক দেওয়া হলো? 21 পদক পেতে পারে, এত ছাত্র ভালো রেজাল্ট করে, স্বাধীনতা পদক পেতে পারে, 21 পদক পেতে পারে। তো সেই পদকের ব্যবস্থা করা উচিত ভালো ভালো স্কুলগুলোতে। কারণ স্কুলের যে সুনাম, মণিপুর স্কুলের সুনাম, সেটা তো এই শিক্ষকরাই অক্ষুণ্ণ রেখেছে। তারপর এখানে এসে যা শুনলাম অত্যন্ত দুঃখজনক। দেখুন, একটি প্রতিষ্ঠান যদি স্বায়ত্তশাসিতভাবে না পরিচালনা করতে পারে, তাহলে ইনস্টিটিউশনের মধ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে, ইনস্টিটিউশনটা নষ্ট। এটা যারা মনিটর করার দায়িত্ব, তারা দেখবেন যে স্কুলটা ভালো চলছে কিনা, স্কুলের শিক্ষকরা শিক্ষার্থীদেরকে গড়ে তুলতে পারছেন কিনা, রেজাল্ট ভালো হচ্ছে কিনা। যদি রেজাল্ট ভালো হয়, যদি মণিপুর স্কুলের একটি ছেলে পরবর্তী পর্যায়ে মানে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে তারা বিভিন্ন জায়গায় উত্তীর্ণ হতে পারছে, তাহলে এই স্কুলকে রক্ষা করার জন্য এটা তো সরকার, প্রশাসন সবারই চেষ্টা থাকতে হবে। কিন্তু একটি সরকার যখন ক্ষমতায় আসেন, দলীয় সরকার, অনেক কর্মসূচি নিয়ে আসেন, কিন্তু কর্মসূচি যারা বাস্তবায়ন করেন তারা হচ্ছে অফিসাররা। এই অফিসাররা সঠিক বাস্তবায়ন করেন কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন পৃথিবীর বিভিন্ন দেশেও আছে, আমাদের দেশেও আছে, যে তারা একটি প্রতিষ্ঠান, গড়ে ওঠা প্রতিষ্ঠানকে নানা কারণেই বা তাদের কোনো উদ্দেশ্য প্রণোদিত হয়ে এটাকে বিপন্ন করার কোনো ইচ্ছা আছে কিনা, যেটা এখানে শিক্ষকদের মুখ থেকে যেটি শুনলাম, আমার কাছে সেই ধরনের কিছু মনে হয়।
আপনাদের দায়িত্ব যে আপনারা স্কুলটা সুনাম করেছে সেই স্কুলটা রক্ষা করতে হবে, যাতে স্কুলের বদনাম হয়, স্কুলটা মানে আরো বেশি বিপন্ন হয়। এখানে যে তারেক রহমানের যে সরকার, সেই সরকার তো একটা মানে এজেন্ডা নিয়ে এসেছেন, সেটি হচ্ছে শিক্ষার উৎকর্ষতা সাধন। প্রাইমারি স্কুল থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত এটাকে সুন্দরভাবে গড়ে তোলা, একটা গুণগত পরিবর্তন নিয়ে আসে। তারেক রহমান সাহেব এটাই চান এবং এই জন্য নানা কর্মসূচিও তিনি গ্রহণ করেছেন। আপনারা জানেন গত পরশুদিন বা তার আগের দিন পার্লামেন্টে বলেছেন অনার্স পর্যন্ত মানে ছাত্রীদের বেতন মওকুফ করবে, বলেছেন না, পার্লামেন্টে বলেছেন। তাহলে এটাও তো একটা বড় পদক্ষেপ, মানে নারীদেরকে, ছাত্রীদেরকে শিক্ষায় আগ্রহী করে গড়ে তোলার জন্য। কারণ আমাদের দেশে নারীদের যত বেশি তারা শিক্ষা লাভ করবে, শিক্ষিত হবে, তত বেশি তারা ক্ষমতায়ন হবে, তত বেশি তারা নিজেরা স্বায়ত্তশাসিত বোধ করবে। এবং তার অশিক্ষার কারণে তার যখন বিয়ে হয়, সে যে ধরনের মানে অত্যাচারের সম্মুখীন হয়, সামাজিক অত্যাচারের সম্মুখীন হয়, একটা শিক্ষিত মেয়েকে সেটা করা যায় না, করা সম্ভব না, কারণ সে নিজের পায়ে তখন দাঁড়াতে পারে। এমনকি বাড়িতে যদি মুরগি, গরু বাছর, হাঁস মুরগি পালনও যদি করতে হয়, তাহলে একটা শিক্ষিত মেয়ে যত সুচারুভাবে সেটা করতে পারবে, একটা মানে লেখাপড়া না জানা মেয়ে সেটা করতে পারবে না। তো এই উদ্দেশ্য নিয়েই তো তারেক রহমান সাহেব এই ঘোষণাটি তিনি দিয়েছেন এবং সেটি হবে। তিনি বলেছেন প্রত্যেক স্কুলের ছাত্রদেরকে তাদের পোশাক দেওয়া হবে, জুতা দেওয়া হবে এবং স্কুল ব্যাগ দেওয়া হবে, এবং স্কুল ব্যাগটা পরিবেশ বান্ধব হবে, পাটের ব্যাগ দেওয়া হবে তাদেরকে। তো এটা তো একটা ইতিবাচক পদক্ষেপ। আমাদের যে জলবায়ু পরিবর্তন এবং আমাদের যে স্কুলের শিক্ষার্থীরা গভর্নমেন্ট স্কুল বা অভিজাত স্কুলগুলোতে যে ধরনের ড্রেস পরে ছাত্ররা যায়, সুন্দর লাগে দেখতে, কিন্তু বঞ্চিত হয় গরিব স্কুলগুলো, গ্রামীণ স্কুলগুলো। তো এটা যদি একটা অ্যাভারেজ পোশাকের মধ্যে আনা যায়, জুতা থেকে শুরু করে তার পোশাক, এটা কত গোটা জাতি একই ধরনের, একই লেভেলের মধ্যে দাঁড়াবে, এখানে কোনো বৈষম্য থাকবে না। সেই ব্যবস্থাই করছেন, সেই ব্যবস্থাই করছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। একটি শিশু একটি চারা, একটি বৃক্ষ, একটি শিশু একটি বৃক্ষ, একটা চমৎকার কর্মসূচি নিয়েছেন। একটা শিশু যদি একটি বৃক্ষ লাগায় তার বাড়ির আঙিনার মধ্যে, তাহলে ওই বৃক্ষটির প্রতি সবার মমত্ব জন্ম লাভ করে। পরিবারের মা, বাবা, বড় ভাই, বোন, আরে এটি আমার ছোট ভাই বা ছোট বোন এই বৃক্ষটি লাগিয়েছে, সবাই সেটা পরিচর্যা করার প্রচেষ্টা নেবে। এটাই হচ্ছে মানে মূল উদ্দেশ্য, স্পিরিট। এই নিয়ে শিশুদেরকে দিয়ে বৃক্ষ লাগানোর একটা নতুন কর্মসূচি, অভিনব কর্মসূচি, একটা অপূর্ব কর্মসূচি নিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। এগুলো তো সবই তো হচ্ছে যে শিক্ষাকে কেন্দ্র করে, এবং শিক্ষাকে পরিবেশের সাথে সম্পর্কিত করা, শিক্ষাকে উন্নয়নের সাথে সম্পর্কিত করা, এবং শিক্ষার্থীদেরকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় তারা যাতে গড়ে উঠতে পারে, সেই কারণে তাদের নিচের থেকে তারা যাতে কখনোই মনের দিক থেকে বঞ্চিত না হয়, যে অমুক স্কুলের ছেলে এত সুন্দর পোশাক পরে আমরা সেটা পাই না, সেই বৈষম্য ঘোচানোর জন্য এটা একটা যুগান্তকারী পদক্ষেপ বলে আমি মনে করি, যুগান্তকারী। কিন্তু ওই যে বলেছি যে আপনারা যে ধরনের শিকার হচ্ছেন, আমলাতন্ত্রের শিকার হচ্ছে, ঠিক আমলাতন্ত্রের শিকার এই যে স্কুল ফিডিং কর্মসূচি, এই স্কুল ফিডিং কর্মসূচি সরকার গ্রহণ করেছেন, ছাত্ররা যাতে মানে পুষ্টিহীনতায় না ভোগে, ছাত্র যাতে শারীরিক এবং মানসিক বিকাশ হয়, এটার জন্য এটা একটি বিরাট উদ্যোগ। 150টি উপজেলায় এটা শুরু হয়েছে, এভাবে সারা দেশে এটা চালু হবে। শিক্ষাক্ষেত্রে বাজেট বেশি ধরা হয়েছে এবং এটাই উচিত, উন্নত দেশগুলো সেটাই করেন, স্কুলে 2 বার টিফিন দেয়।
সেখানে ডিমের ব্যবস্থা করা হয়েছে, পাউরুটির ব্যবস্থা করা হয়। এখন যারা সাপ্লাই দিচ্ছেন এবং মাঠ পর্যায়ে যে কর্মকর্তারা এটা দেখার কথা, তারা না দেখে পচা ডিম যদি ওই বাচ্চারা খায় এবং খেয়ে তারা যদি হাসপাতালে ভর্তি হয়, তাহলে ওই যে যারা মাঠ পর্যায়ে কর্মকর্তারা আছেন তারা মানবতার শত্রু, তারা মনুষ্যত্বহীন মানুষ হিসাবে কাজ করছেন। হয়েছে সেটা আপনার বাগেরহাটে হয়েছে, মেহেরপুরে হয়েছে, বিভিন্ন জায়গায় আমরা এই খবর পাচ্ছি যে বাসি বনরুটি এবং ছত্রাকযুক্ত রুটি এবং পচা ডিম কয়েক জায়গায় গেছে। তো যারা এটা মনিটর করবেন মাঠ পর্যায়ে, তারা সেটা মনিটর করছেন না এবং এইখানে অসাধু যারা সাপ্লায়ার বা ঠিকাদার, তারা শুধুমাত্র বিবেকহীনভাবে টাকা আত্মসাৎ করার জন্য তারা দেশের শিশুদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, স্বাস্থ্য ঝুঁকিতে ঠেলে দিচ্ছে। অথচ যারা এই কর্মকর্তারা, কারণ তারেক রহমান সাহেব তো এখন কি ডিম দিচ্ছে ওই কি বলে যে ভুরুঙ্গামারের স্কুলে, এটা তো আর উনি দেখতে যাচ্ছেন না। উনি তো একটা ব্যবস্থা করে দিচ্ছে, তো ওটা দেখবে তো ওই অফিসাররা, দেখবেন তো যারা দায়িত্বে আছেন মাঠ পর্যায়ে, তারা দেখবেন। কিন্তু তারা সেটি না দেখে উপেক্ষা করার কারণে আজকে এই সমস্ত অবস্থাগুলো হচ্ছে। তো আমি মনে করি আজকে মণিপুর স্কুলে এসে আমার সত্যি খুবই ভালো লাগছে যে বিশেষ করে শিক্ষকদের প্রশিক্ষণের এর মধ্যে দিয়ে আমি এইটুক আশাবাদ ব্যক্ত করতে পারি আপনাদের সামনে, এই স্কুলের ঐতিহ্য, এই স্কুলের পড়াশোনা নিয়ে যে সুনাম আছে, এই সুনাম রক্ষার্থে আমাদের ভাই বারিক এবং স্কুলের অথরিটি যা বলবেন, যেভাবে বলবেন, যেখানে কিছু কথা বলতে বলেন সেখানেই আমি কথা বলবো, সেখানেই আমরা কাজ করব। আপনাদেরকে ধৈর্য ধরে, বিপদ আসতে পারে, আপনাদেরকে ধৈর্য ধরে মোকাবেলা করতে হবে, আপনাদেরকে সততার সাথে মোকাবেলা করতে পারে। হ্যাঁ, কারণ ধৈর্য হচ্ছে এমন একটা বৃক্ষ, কাঁটাওয়ালা বৃক্ষ, কিন্তু এটা একটা কাঁটাওয়ালা বৃক্ষ ধৈর্য, কিন্তু যে এই কাঁটাওয়ালা বৃক্ষকে ধারণ করে ধৈর্য ধারণ করবেন তারা খুব মজাদার ফল পাবে, খুবই মজাদার ফল পাবে। আর আমি কিছু বলবো না, আপনাদের আজকের এই সমাপনী অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।